ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 কার পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট বাঘের। 1-2 যতীন্দ্রনাথ দাশের দ্বিতীয় ছদ্মনাম ছিল কালীবাবু। 1-3 হাবু বিপদ গল্পে নাম করা ফাঁকিবাজ হলো নিতাই। 1-4 কি কাদার মধ্যে মেনি মৎস্য ধরতে গেল বাঘের ছানা। 1-5 কবি ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন সুখ দুঃখকে। 1-6 কিশোরের কিসে মন লাগে না পড়ায়। 1-7 বিভক্তি প্রধানত 2 প্রকার। 1-8 একটি বিদেশি অনুসর্গ বনাম। 1-9 মা ভাত দিয়েছেন, এখানে দিয়েছেন পদটির সমাপিকা ক্রিয়া। 1-10 রাম ভালো ছেলে বাক্যটি সরল বাক্য। 1-11 সূর্য পূর্ব দিকে ওঠে বাক্যটি হচ্ছে অস্তার্থক বা হ্যাঁবাচক বাক্য। 2-এর দাগে আসি। 2-এর 1-এ দিয়েছে শুনেছি যে ওরা ভারী উইকেট, এখানে কাদের কথা বলা হয়েছে? ভূতেদের কথা। 2-এর 2 যতীন্দ্রনাথ দাশ কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন? তোমাদের বাংলা বইয়ের 110 পাতায় আছে। এটা হচ্ছে শহীদ যতীন্দ্রনাথ দাশ, আশিস কুমার মুখোপাধ্যায়ের এই গল্পাংশ থেকে দিয়েছে। এখানে আছে 1921 সালে যতীন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তাহলে বলেছে যে যতীন্দ্রনাথ দাশ কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন? ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন স্কুল থেকে। 2-3 হাবু ক্লাসে কোন রচনা পড়েছিল? হাবু ক্লাসে বাংলাদেশে বর্ষাকাল রচনা পড়েছিল। 2-4 ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? এই যে সেই থেকে বাঘ যায় না পাখিরালয়, সবাই মিলে থাকে সজনে খোলায়। তাহলে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনে খোলায় গিয়েছিল। 2-5 তরণী কথার অর্থ নৌকা। 2-6 ছুটি পেলে কিশোর কোথায় যায়? সমুদ্রের তীরে। 2-7 একটি দেশি অনুসর্গের নাম হচ্ছে কাছে। 2-8 বলেছে অ উপসর্গ দিয়ে একটি শব্দ তৈরি করো। অ উপসর্গযোগে শব্দ হচ্ছে অনর, অমিল, অকেজো, অবেলা, অধর্ম, অকর্মা, অকথ্য এগুলো। অ মানে হচ্ছে নাসূচক বা খারাপ অর্থে আর কি ব্যবহার করা হয় অ উপসর্গটা। 2-9 আছে অনা উপসর্গ দিয়ে তোমার জানা একটা শব্দ। অনাহার, অনাবৃষ্টি, অনাচার, অনাসৃষ্টি, অনামুখ। অনা মানেও নাসূচক বা মন্দতা। 2-10 গাছের ডাল ভেঙে পড়লো। গাছের শব্দটিতে বিভক্তি রয়েছে এর, শব্দটা হলো গাছ, তার সাথে এর অয়ের যুক্ত হয়ে গাছের হয়েছে। 2-11 দিয়েছে যোজক পদের কাজ কি? লিখবে যে একাধিক সরল বাক্যকে যে পদ বা পদগুলি দিয়ে জুড়ে যৌগিক বাক্যে রূপান্তরিত করা হয় তাদের যোজক পদ বলা হয়ে থাকে। তাহলে যোজক পদ হচ্ছে সরল বাক্যের পদ বা পদগুলিকে জুড়ে যৌগিক বাক্যে রূপান্তরিত করে। কেউ কেউ সংযোজনের কাজ করে, কেউ বা বিয়োজন বা কেউ বিকল্পের কাজ করে। 2-12 দিয়েছে হযবরল গল্পে প্রত্যেক সাক্ষীকে কত পয়সা দেওয়া হয়েছিল? 4 আনা। 2-13 লাল গানে নীলসুর হাসি হাসি গন্ধ গানটা গাইছিল কে? ন্যাড়া। 3-এর দাগে আসি। 3-এর 1-এ দিয়েছে কে কোথায় হিন্দ নওজওয়ান সভা প্রতিষ্ঠা করেন? পাঞ্জাবে ভগৎ সিং হিন্দ নওজওয়ান সভা প্রতিষ্ঠা করেন। এটা আছে তোমাদের বইয়ের এই রায়মার্টিনের 162 পাতাতে। শহীদ যতীন্দ্রনাথ দাশ গল্পে রয়েছে এই যে হিন্দ নওজওয়ান সভাকে প্রতিষ্ঠা করেন ভারত মাতার বীর সন্তান বিপ্লবী ভগৎ সিং, পাঞ্জাবে হিন্দ নওজওয়ান সভা প্রতিষ্ঠা করেন। 3-এর 2 বলেছে সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে সুধীরবাবু ক্ষমা করেন না। 3-এর 3 ছোট্ট ভাগ নদীর পাড়ে কি করতে গিয়েছিল? এই উত্তরটা লিখবে যে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল আর ছোট্ট বাঘ নদীর পাড়ে কি করতে গিয়েছিল, এই একই উত্তর। তো লিখবে ছোট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে নদীর পাড়ে কাঁকড়া ধরতে গিয়েছিল। 3-4 এক একটি রতন যেন নাইবা কেউ চিনুক কোন জিনিসকে রত্নের সাথে তুলনা করা হয়েছে? এই যে কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে এই উত্তরটা লিখবো। এখান থেকে এতটা বড় হয়ে কিশোর বিজ্ঞানী জ্ঞানসাগরের বেলাভূমি থেকে বিদ্যারূপ যে ঝিনুক সংগ্রহ করত তাকেই রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। 4-এ আছে হযবরল গল্পে কাক কত প্রকার কচুরির কথা বলেছিল সেগুলির নাম লেখো। কাক মানেই হচ্ছে এই যে কাকেশ্বরের মতে কচুরি কয় প্রকার? এই যে কাকেশ্বর কুচকুচের মতে কচুরি হলো 4 প্রকার। হিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। 5-এর দাগে আসি। 5-এর 1-এ দিয়েছে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ, লেখক কিভাবে সেই সুযোগকে কাজে লাগালেন? এটা দিয়েছে শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড গল্প থেকে প্রশ্নটা দিয়েছে।
এই যে লেখক এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ, লেখক কিভাবে সেই সুযোগকে কাজে লাগালেন। তো আমরা প্রথম পোর্শনটা লিখব না, শুধু লিখবে জাস্ট যে প্রশ্নোক্ত অংশটি শিবরাম চক্রবর্তীর এক ভূতুড়েকাণ্ড গল্প থেকে নেওয়া হয়েছে, এইটুখানি ভূমিকা বলে লিখে এবারে যে সেকেন্ড পোর্শনটা লেখক কিভাবে সেই সুযোগকে কাজে লাগালেন আমরা এই উত্তরটা শুধু লিখব। এই যে এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা, এই যে স্টার মার্ক করে দিয়েছে, দাগ করে দিয়েছে একটা ডিজাইন করে, এইখান থেকে এতটা আমরা শুধু বলবো। যে চড়ে তো বসলেন, কিন্তু যখন চালকের আসনের দিকে তাকিয়ে তার গন্তব্যস্থানের কথা বলতে গেলেন দেখলেন যে সেখানে কেউ নেই। বুঝলেন ইঞ্জিনও চলছে না। লেখক বুঝলেন ভুতুড়ে গাড়িতে সওয়ার হয়েছেন। প্রথমে তিনি খুব ভয় পেলেন, তবু নামলেন না। বিবেচনা করে দেখলেন হেঁটে যাওয়ার থেকে ভুতুড়ে গাড়িটাতে আরামে তো যেতে পারছেন, এবং ঘন্টা দুয়েক চলার পরে গাড়িটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছে গেল। কিছুটা ঝুঁকি নিয়ে তিনি শেষ পর্যন্ত নিরাপদেই হুড্রু থেকে ফিরে আসেন। এইভাবে লেখক রাঁচিতে ফেরার সুযোগকে কাজে লাগান। 5-2 বলেছে তার কাছে রহস্য পরিষ্কার হয়। কোন রহস্যের কথা বলা হয়েছে? হাবুর বিপদ গল্প অবলম্বনে নিজের ভাষায় লেখো। এই উত্তরটা লিখবে যে হাবুর রচনা পড়া শেষ হলে মাস্টারমশাই সুধীরবাবু হরিপদকে ছাত্রদের কাছ থেকে খাতাগুলি জমা নিতে বলেন। সকলে খাতা দিলেও হাবু কিছুতেই খাতা জমা দিতে চায় না। হাবু এত ভালো রচনা পাঠ করলো, অথচ কেন সে খাতা জমা দিতে চায় না, এটাই সুধীরবাবুর কাছে রহস্য। আর রহস্য কিভাবে পরিষ্কার হলো? লিখবে যে হরিপদ স্যারের কাছে হাবুর খাতা জমা দিলে সুধীরবাবু খাতার মলাটে চোখ বুলিয়ে দেখলেন যে সেটা বীজগণিতের খাতা। তিনি ভাবলেন অন্য খাতায় লিখেছে বলে খাতা দিতে হাবু ইতস্তত করছিল। উক্ত ঘটনায় এই রহস্যের সমাধানই ঘটেছিল। 5-3 বলেছে বাঘের ছানা জানতো না তা মোটে। কার লেখা কোন কবিতার অংশ? বাঘছানা কি জানতো না। নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতার অংশ। আর বাঘের ছানা জানতো না, এই যে বাঘের ছানা জানতো না তা মোটে, বাঘের ছানা জানতো না তো মোটে, কাঁকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায়। কাঁকড়া তার দাঁড়া দিয়ে কিভাবে চিমটি কেটে ধরে সেটা বাঘের ছানা জানতো না। আচ্ছা, এখানে এই যে প্রশ্নটার দ্বিতীয় অংশ যে বাঘছানা কি জানতো না, এর জন্য 3 নাম্বার দেয়া আছে। তো শুধু ওইটুখানি লিখলে হবে না, তো একটু লিখে দেবে যে কাঁকড়ার গর্তে থাবা ঢোকাতেই অভিজ্ঞতাহীন বাঘছানার থাবায় কাঁকড়া দাঁড়া দিয়ে চিমটে ধরে। বাঘছানাও খুব জোরে কেঁদে ওঠে। তখন ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা ছানার কান্না শুনে তার গোবদানকের থাবার এক থাবড়ায় কাঁকড়ার দাঁড়া কেটে ফেলেছিল। 5-4 বলেছে ধরাতল কবিতায় গ্রামগুলোর অবস্থান কোথায়? নদীর 2 তীরে গ্রামগুলির অবস্থান। গ্রাম দেখে কবির কি মনে হয়েছে? এই উত্তরটা লিখবে এই যে মনে ভাবি, এইটা এই উত্তরটা যা, আর এই গ্রামগুলিকে দেখে কবির কি মনে হয়েছে একই উত্তর। তো কবি মনে মনে ভাবেন নদীর তীরবর্তী গ্রামগুলিতে কত প্রেম বর্তমান রয়েছে। কবি জীবন এবং জগৎকে দেখেছে নিরাসক্ত দৃষ্টিতে। নদী তীরের গ্রামগুলি যেন ছায়াশুনিবি শান্তির নীড়। কবির মনে হয়েছে ছায়াময় সেই গ্রামীণ সংস্কৃতি। শহুরে জীবনের কোলাহল থেকে দূরে অবস্থিত গ্রামগুলি এখনও স্নেহ ভালোবাসার সুনিবিড় বন্ধনে পূর্ণ হয়ে আছে, মানুষে মানুষের হৃদয়ের স্নেহপাশে জড়িয়ে আছে। তাই কবির মনে হয়েছে মানব প্রেম ছায়াময় গ্রামগুলিকে ঘিরে আছে। 5-5 বলেছে হযবরল গল্পে সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে গিয়েছিল কেন? আর কাকেশ্বর কি বলে নিজের পরিচয় দিয়েছিল? সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছিল। আর কাকেশ্বর কি বলে নিজের পরিচয় দিচ্ছে? সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কিছু জিজ্ঞাসা করার আগে সে বলল, শ্রী শ্রী ভূষণ্ডী কাগায়া নম। শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর কেঁচো বাছার কাগেয়াপটি। আমি হিসাবি আর বেহিসাবি, খুচরা এবং পাইকারি সকল প্রকার গণনার কার্য। 6 দিয়েছে তোমার বিদ্যালয়ের 175 বছর উদযাপন উপলক্ষে প্রভাত ফেরির বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। তো লিখবে, আমি এখানে প্রিয় অহেলি বলেছি, তো তোমার বন্ধুর অন্য কোনো নাম থাকলে সেখানে তুমি দিতে পারো যে তুই কেমন আছিস, অনেকদিন তোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। আজ আমি তোকে আমাদের বিদ্যালয়ের 175 বছর উদযাপন উপলক্ষে প্রভাত ফেরির বর্ণনা দিয়ে পত্র লিখছি। প্রতি বছরই অনুষ্ঠান হয়, তবে এই বছর যেহেতু 175 বছর উদযাপন হলো তাই বিশেষ আকর্ষণ ছিল প্রভাত ফেরির অনুষ্ঠান। ওই দিন সকাল 9টার সময় আমরা সবাই বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়েছিলাম। বড় দিদিরা আমাদের ক্লাস অনুযায়ী লাইন সাজিয়ে দেয়। তারপর আমাদের বিদ্যালয়ের আশেপাশে এলাকার ভেতর দিয়ে দল বেঁধে হাতে প্ল্যাকার্ড নিয়ে আমাদের প্রভাত ফেরি শুরু হয়।
প্রায় বিদ্যালয়কে মাঝখানে রেখে গোল করে ঘুরে আবার বিদ্যালয়ের সামনে আমরা এসে দাঁড়াই। সবাই মিলে যখন আমরা প্রভাত ফেরি করছিলাম তখন এক আলাদা অনুভূতিতে আমাদের শরীর ও মন আচ্ছন্ন করে রেখেছিল। আজ এখানেই শেষ করছি, দেখা হলে আবার কথা হবে। ইতি তোর বলে এখানে তোমার নাম দিয়ে দেবে, তোর স্নেহের বলে এখানে তোমার নাম দিয়ে দেবে। সাতের দাগে একটা আনসিন প্যাসেজ দিয়েছে, বলছে নদীর ধারে অনেকখানি বালি, তার ওপর দিয়ে অনেকখানা জায়গা জুড়ে হাতির দল নদী পার হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ একটি পুরুষ হাতি দলের মধ্যে জোরে চিৎকার করতে লাগলো। সবাই অমনি কাঠ হয়ে যে অবস্থায় ছিল দাঁড়িয়ে পড়লো। একটি হাতি নদীর ধারে বালিতে আটকে পড়েছিল। মুহূর্তের মধ্যে সবাই ভয় পেয়ে গেলেও উপস্থিত বুদ্ধি হারালো না। মা হাতিরা তাদের বাচ্চাদের নিয়ে একটি উঁচু জায়গায় নিরাপদে দাঁড়িয়ে রইল, আর পুরুষ হাতিরা বড় বড় ডাল ভেঙে সেগুলিকে চোরা বালির চারিদিকে গোল করে ফেলতে লাগলো। ধীরে ধীরে গাছের ডাল বালিতে আটকে যাওয়ায় হাতির কাছে পৌঁছালো। এর কিছুক্ষণের মধ্যে সেই ডালের ওপর সামনের পায়ে ভর দিয়ে আস্তে আস্তে হাতিটা উঠে এলো। এবার সাতের একে বলেছে হাতি বালিতে আটকে পড়েছিল কিভাবে। লিখবে নদীর ধারে অনেকখানি বালি, তার ওপর দিয়ে অনেকখানা জায়গা জুড়ে হাতির দল নদী পার হওয়ার চেষ্টা করছিল। তো সেই সময় চোরা বালিতে একটা হাতি আটকে পড়েছিল। চোরা বালির মধ্যে পড়ে হাতিটি আটকা পড়ে যায়। সাথে দুই অন্য হাতিরা কিভাবে বালিতে আটকা পড়া হাতিটিকে উদ্ধার করেছিল। তো লিখবে যে পুরুষ হাতিরা বড় বড় ডাল ভেঙে সেগুলিকে চোরা বালি চারিদিকে গোল করে ফেলতে লাগলো। এইখান থেকে লিখবে ধীরে ধীরে গাছের ডাল বালিতে আটকে যাওয়ায় হাতির কাছে পৌঁছালো, আর কিছুক্ষণের মধ্যে সেই ডালের ওপর সামনের পায়ে ভর দিয়ে আস্তে আস্তে হাতিটা উঠে এলো। এভাবে অন্য হাতিরা বালিতে আটকে পড়া হাতিটিকে উদ্ধার করলো।